না, বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস না অনেক সময় কথাবার্তার মধ্যে একটা আবেগী ভাব চলে আসে আর কি। ওনার আন্তরিকতা নিয়ে তা আমরা কোনো প্রশ্ন করছি না। আমরা যেটা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন দুইটাই পাশাপাশি হবে। এখানে ছোট সংস্কার আর বড় সংস্কারের প্রশ্ন না। ভাই, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সব সংস্কার করতে হবে কেন? কতগুলো বিষয় আছে আপনারা নিজেরাই সংস্কার করতে হবে। যা বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারপতি নিয়োগ, আইন তো করেই ফেলেছেন। এটাকে আমরা আলোচনা করে ঠিক করছি। আপনি তাদের আর্থিক স্বাধীনতাটা দেন, হ্যাঁ, অর্থাৎ টোটাল বিষয়টা আপনি এখনো পর্যন্ত যেটা এক্সিকিউটিভদের হাতে আছে সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেন। তাদের নিয়োগ, তাদের পদোন্নতি, হ্যাঁ, তাদের সুযোগ সুবিধা সব কিছু। এটা তো আমাদের সাথে আলোচনা করার দরকার নাই। আপনি দুদককে ভালোভাবে সংস্কার করেন, জিরো টলারেন্স বলতেছেন, আমরা সেটা দেখতে চাই। এবং এর বাইরেও আপনি 15 বছরের দুর্নীতি নিয়ে লেগে আছেন, আরও কঠোর হন। এবং আপনার এই সময়ে যে দুর্নীতিগুলো আওয়াজ, আমরা পায়ের আওয়াজ বুঝেন তো, হ্যাঁ, কিছু কিছু আওয়াজ শোনা যাচ্ছে যে এই সময়ে অনেক দুর্নীতি হচ্ছে নানান জায়গায়, সেগুলো ধরেন। কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে? এই যে তার মানে ঠিক শুরুতেই তো আপনারা এইসব কর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনারা তো দেশে একটা অনেক আশা সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই তরুণ সমাজটা। তো সেই জায়গায় যদি শুরুতে হোঁচটকাতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা তো চাচ্ছি যে আগামী দিনে দেশের দায় দায়িত্ব তো তারাই নেবে, তাই না? বিগত 15 বছর সেই সুযোগটা আসে নাই। আমরা তো তরুণ সমাজের নেতৃত্ব তো দেখি নাই। এখন যখন আমাদের সামনে আসলো, তাদেরকে আমরা গর্ব করতে পারি। আমরা 52-তে গর্ব করেছি, 62-তে করেছি, 69-এ করেছি, 71-এর মহান মুক্তিযুদ্ধে তরুণরাই তো সামনে ছিল। কিন্তু হঠাৎ করে যদি আমাদের পদস্খলন হয়ে যায়, এটা তো গ্রহণযোগ্য না। এর বাইরেও নির্বাচনের বিষয়গুলো নিয়ে এত কথা, এত আলাপের দরকারটা কি? আপনাকে তো, আপনার এজেন্ডাটা কি? সংস্কার কেউ আটকাচ্ছে আপনাকে? আপনি সংস্কার করেন। আপনি সংস্কার কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, অনেক কিছুই আপনি হয়তো করবেন, কিন্তু আপনি দীর্ঘসূত্রতার পথ কেন বেছে নিয়েছেন? এবং আলোচনা তো কয়েকবার হয়েছে। আমরা বুঝতে চাই, নতুন পার্টির সভাপতি বলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, নির্বাচন করার পরিবেশ নেই। এটা তো বলতে পারে না। এটাকে আমরা বলতে পারি এই কথাটা? আমরা তো চাইবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুততম সময়ে স্বস্তি ফিরিয়ে আনেন। কিছুটা এনেছেন, কিন্তু হঠাৎ করে আবার বাংলাদেশের মধ্যে এই নারীদের উপর যে আক্রমণ নির্লজ্জভাবে হচ্ছে, এবং এখানে একটা যে কতগুলো ইনকালাম মঞ্চ একটা দেখছি, তৌহিদি জনতা একটা, হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে তারা মেয়েদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথাবার্তা বলতেছে। এবং এই দর্শনের মতো ঘটনাগুলো হঠাৎ করে বেড়ে গেছে কেন? তাহলে কোথাও আপনাদের দুর্বলতা আছে। আপনার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না, প্রশাসনও একই অবস্থা। এবং আজকে দেখেছেন, আগে তো ডিসি নিয়োগের জন্য একটা হুড়াহুড়ি লেগে গেছিল, হাতাহাতি হয়েছে, বাণিজ্য হয়েছে। এখন শুনতেছে যে না, ডিসি নিয়োগের ক্ষেত্রেও অনেকেই সেটা যেতে চাচ্ছেন না। এগুলো হিডেন এজেন্ডা আছে অনেক। এখানে দেখেন না, আমরা রাজনৈতিক দর্শন, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক এজেন্ডা এই সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাই। অর্থাৎ ইউনূস সাহেব সব করে দেবে। কেন রে বাবা? তোমরা তোমাদের বক্তব্য, তোমাদের ম্যানিফেস্টো নিয়ে তোমরা মাঠে যাও। জনগণ তোমাদের যদি নির্বাচিত করে, তোমরা যখন ক্ষমতায় আসবে তোমরা করবে। যে 72 সংবিধান ছড়ে ফেলে দেবো, নতুন করে সংবিধান লিখতে হবে। দেশে কি একটা অরাজক পরিস্থিতি হবে, গণপরিষদ নির্বাচন, এটা আবার নতুন করে তো একটা জিনিসটা আসছে। তা আপনি আপনার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যান, যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, নতুন করে লিখবেন। কেউ বলবে 72 মানি না, হ্যাঁ, বলতে বলতে ইলেকশনে বলে যে আমরা মুক্তিযুদ্ধও মানি না। তা এখন অবশ্য তাদের সুর কিছুটা পাল্টেছে, তারা 71কেও রাখছে, পাশাপাশি 24 গণ অভ্যুত্থানকেও রাখছে। এটা ভালো। তো এগুলো তো আমাদেরকে সমন্বয় করতে হবে, সামনের দিকে যেতে হবে। আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না। আমরা রাজনীতির মাঠে থাকবো যার যার কর্মসূচি নিয়ে। তবে নির্বাচন ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে ফেলবে সেটা বলার অবস্থা নাই। কারণ এত সমস্যা সংকুল, আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই। আপনি যে বিভিন্ন কর্মসূচি দেবেন,
এগুলো বাস্তবায়ন করবে কোথায়? আপনাকে ইউনিয়নের কমিটি আছে, আপনার আছে কি টিএনও, আপনার আছে ডিসি, এসপি, এরা কি আপনার এই সংস্কার কর্মসূচিকে এরা বাস্তবায়িত করবে? সুতরাং রাজনৈতিক দল যে সমস্ত সংস্কার করবে সেগুলো বাস্তবায়ন করার জন্য তাদের রাজনৈতিক কর্মী বাহিনী আছে, বৃহৎ দলের তো আছেই। সুতরাং সবারই এখন আমি মনে করি যে দেশটাকে এখন নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, দেশে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা সেটা কমে যাবে। আপনি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেন, পুরা বাংলাদেশ জেগে উঠবে। 4 কোটি নতুন ভোটার, তারা ভোট কি জিনিস বুঝে নাই, দেখেও নাই। তার মধ্যে যারা ভোটার ছিল তারাও ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচন তো একটা কলঙ্ক সৃষ্টি করেছে শেখ হাসিনা, যেটা করেছে। এখান থেকে বেরোতে গেলে রাজনৈতিক শক্তি, তার ক্ষমতায়ন দরকার, এবং রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন আছে। সেটাকে তো আমরা আলোচনা আসবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তাসনুভা জাবিন, নির্বাচন বিলম্বিত করার আলোচনায় যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন অভিযোগের তীর কিন্তু অনেকটা আপনাদের দিকে যাচ্ছে যে ঐতিহাসিক মুহূর্তেই সরকারের জন্ম হয়েছে একটা গণ অভ্যুত্থানের পরে। এবং স্যার যে বললেন আবেগী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই আবেগী ডক্টর ইউনূসই লোন ফিরিয়ে দিয়েছে, রিজার্ভ বাড়িয়েছে, রেমিটেন্স বাড়িয়েছে, মূল্যস্ফীতি কমেছে, রোজার মাসে জিনিসপত্রের দাম কমাচ্ছে। এখানে স্টারলিংক, এলন মাস্কের স্টারলিংক এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, লঞ্জি এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, এবং উনি চীনে যাচ্ছেন। আবেগী ডক্টর ইউনূস চীনে যাচ্ছেন, এবং আমরা আশা করি ঈদের আগে আমরা কোনো সুসংবাদ পাবো। এবং রোহিঙ্গাদেরকে নিয়ে উনি যে মানবাধিকার জাতিসংঘের মহাসচিব সহ উনি যে ইয়াতে গেলেন, কক্সবাজার গেলেন, এবং উনি আমাদেরকে একটা আশা দেখালেন যে নেক্সট ঈদে হয়তো তারা তাদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় অ্যান্টোনিও গুতেরেস কিন্তু বলেছেন যে এই মুহূর্তে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন। আমি একটু শেষ করি, আমি আসছি আপনার কথায়। সো আবেগী ডক্টর ইউনূস অনেকগুলো আবেগময় কাজ করেছে, যেটা এবং গত 7 মাসে দেশ থেকে যে টাকা বের হতো, লুটপাট হতো, এটা বন্ধ হয়েছে। অ্যান্টোনিও গুতেরেস বলেছে এই মুহূর্তে এক্সট্রিমলি ডিফিকাল্ট, এগ্রি, এবং এটা অবশ্যই এই মুহূর্তে ডিফিকাল্ট। কেন? কারণ হচ্ছে এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। অন টপ অফ রোহিঙ্গা ইস্যু এই দেশে একটা বিশাল একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং একটা স্বৈরশাসকের পতন হয়েছে। দেশ স্বৈরশাসক থেকে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে। সো এরকম একটা পরিস্থিতিতে ওনারা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসেবেও ঢাকাকে ইউজ করতে চেয়েছে। সো এখানে অনেকগুলো ইস্যু এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম এখন ইস্যুগুলা অন দ্য টেবল স্ট্রিক্টলি। স্যার আরও বলেছেন যে বিচার এবং দুদক সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে আলাপ, আসলে সংস্কারকে কেউ আটকাচ্ছেন না। আপনি দেখেন নির্বাচন কমিশনার, বিচার আর দুদকের থেকেও যদি আমি জনপ্রশাসন এবং নির্বাচন কমিশনার, নির্বাচন ব্যবস্থাটাই তো নির্বাচনের সাথে বেশি জড়িত, এবং আপনার প্রশ্নটাও আমি উত্তরটা আমি এখন পাশাপাশি দিতে থাকবো। এই দুটা কিন্তু মুখোমুখি না, এবং আমরা এটা মনে করি যে সংস্কার বিচার দীর্ঘদিন ধরে চলতে পারে না। কিন্তু যে 6টা কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে, তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে